শুধু এখন যে চাচ্ছি নির্বাচনের সময় তা না, এই পিআর পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শোরা জেলা আমিরদের সম্মেলনে দেশের রাজনৈতিক নির্বাচন পরিস্থিতি নিরপেক্ষ করার ব্যাপারে যতগুলো পদ্ধতি পন্থা নিয়ে উনি বলতেন, তার মধ্যে কেয়ারটেকার সরকার একটা ছিল, এটা ওনারই উদ্ভাবন। এবং আমাদের মজলিসে শোরায় উনি দ্বিতীয় এই প্রস্তাবটা উনি বলেছিলেন যে দুনিয়ার বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, আমাদের দেশে এই পদ্ধতিতে নির্বাচনগুলো খুব নিরপেক্ষ হতো। আমি নিজে সে সমস্ত সভা সম্মেলনে উপস্থিত থেকে ওনার এই বক্তব্য শুনেছি। ফলে এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই পদ্ধতিটা অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমিরেরই কিন্তু প্রস্তাব। তারই ধারাবাহিকতায় আমরা যারা তার উত্তরসূরি, রাজনীতির এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। মূল ধারণা হচ্ছে যে নির্বাচনে প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। ঠিক আছে, 5টা দল আছে, জনগণ 5 দলের আদর্শ, তাদের চরিত্র, তারা নির্বাচনে জিতে দেশটাকে কিভাবে গড়বে, এই দেখে জনগণ যাকে পছন্দ করবে তারা দলের পক্ষে ভোট দেবে। কথা বুঝে আসছে? এটা হচ্ছে 3-4টা লাভ। একটা হলো যে ব্যক্তি যখন প্রার্থী না হয়ে দলের পক্ষে যখন সে ভোট চায়, তখন ব্যক্তির স্বার্থের চেয়ে দলের স্বার্থ বড় হয়ে দেখা দেয়। তখন ভোট নেওয়ার ব্যাপারে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য তখন বন্ধ হয়। যে আমি গোলাম পরোয়ার, আমি এমপি হইতে পারবো কিনা আমি তো তা জানি না, ফলে আমি টাকা খরচ করবো কেন, আমি মস্তান ভাড়া করবো কেন। আগে দলের পক্ষে ভোট হয়ে যাবে সারা দেশে। ধরেন এখন আমাদের দেশে প্রায় ভোটার সংখ্যা প্রায় 12 কোটির কাছাকাছি হয়ে যাচ্ছে। ভোট গণনা হবে, কাস্টিং ভোটের গণনার পরে দেখা যাবে যে জামাত ইসলামী টোটাল কাস্টিং ভোটের কত % আমরা পেয়েছি, অন্যান্য দল কত পেয়েছে। অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট, 300 আসনের পার্লামেন্টে ওই রেশিও অনুযায়ী পার্লামেন্টের আসন ভাগ হবে। আমি যদি একটা আসন পাই, কোনো দল, যত ছোট দল হোক, একটা আসনও যদি কোনো দল, একটা আসন বলতে 1% ভোট, টোটাল কাস্টিং ভোটের 1% যদি কোনো দলও পায়, তাহলে 300-র মধ্যে 1% মানে কত? 3। সে 3টা সিট পেল। আমি যদি 30% ভোট পাই, তাহলে আমি 90টা সিট পাবো। ভোট গণনার পরে দেখা যাবে যে 5টা দলে অমুক 30%, অমুক 20%, অমুক 40%, অমুক 21%, এই পার্সেন্টেজ অনুযায়ী 300 আসনকে ওই দলগুলোর মধ্যে ভাগ করা হবে। দল উইল নমিনেট দেয়ার এমপি। দল ওই প্রার্থীদের, আমাকে 30টা এমপি দিয়েছে, আমি 40 জন এমপি পেয়েছি, দলের কেন্দ্র নির্বাচন কমিশনে সেই এমপিদের তালিকা দিয়ে দেবে। তাহলে কি হলো? এখানে ব্যক্তির স্বার্থ থাকলো না, দলের স্বার্থ থাকলো। এতে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য, টাকা কোটি কোটি দিয়ে মনোনয়ন পাওয়ার এই খেলা কিন্তু তখন আর চলবে না। বাড়তি লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হলো। আমি 1.5 লাখ ভোট পেয়ে জিতলাম, 1000 ভোট কম পেয়ে একটা লোক হেরে গেল, তাহলে ওই যে 1,49,000 লোক যে তার ভোট দিল, সেই ভোটের কোনো মূল্য হলো না। ভোটার এত মূল্যবান জিনিস। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ভোটের যে দাম, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালার ভোটেরও কিন্তু সেই দাম। তাহলে আমি এত লোক ভোট দিলে আমার ভোটের কোনো দামই হলো না। লোকেরা ভোট দিয়ে বাড়ি আসে, আমরা গ্রামে শুনছি ভোট পৌঁছে গেছে। কি হয়েছে? ভোট আমারটা পৌঁছে গেছে। পৌঁছবে কেন? এই আনুপাতিক প্রতিনিধিত্বের সিস্টেমে কারোর ভোট পৌঁছবে না। আর একটা লাভ আছে পিআর পদ্ধতি, সেটা হচ্ছে পার্লামেন্টটা একটা রিচ পার্লামেন্ট, একটা কোয়ালিটি পার্লামেন্ট হয়। দল তখন দেখতে পারে যে না, আমার দলের 5 জন নির্বাহী পরিষদের সদস্য খুব যোগ্য মানুষ, আইন জানে, শিক্ষিত, কিন্তু এলাকায় টাকা আর মস্তানি ঠেলায় সে ভোটে জিততে পারে না। এরকম বহু নেতা, শুধু জামাত নয়, অনেক দলে বড় বড় ভালো ভালো আইনজীবী, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় আলেম আছেন, যার টাকার জোর নেই, যার মস্তানি নেই, সে এলাকায় যাইতে পারে না, থাকে ঢাকায়, কিন্তু নির্বাচন এলাকায় গেলে ওই স্বল্প শিক্ষিত টাকাওয়ালা মাস্তানের ঠেলায় ভালো লোকটা জিততে পারে না, ওই লোকটা জিতে দেয়। আসেন এরকম বহু লোক দেখলাম। এই সিস্টেম, এটা তো একটা ল মেকার, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেখানে আইন প্রণীত হবে। দল
তার যোগ্য লোককে বাছাই করে যখন পার্লামেন্টে দেবে, 10টা দলের যোগ্য লোক যখন এইভাবে পার্লামেন্টে এসে যাবে, সেই পার্লামেন্টটা হবে একটা কোয়ালিটি পার্লামেন্ট, আইন প্রণয়নের কাজ করবে। বিএনপি অনার তো হইতেই পারে, আমরাও তো অনার কি খালি বিএনপি? আমরাও অনার, আমাকে পেয়ার দিতে হবে। তারপর অনেকে বলে যে পেয়ার না দিলে কি করবেন, তো যখন দেবেন না তখন তা বলবো, এখন আগে বলবো কেন? ঠিক আছে, এই জন্যই কে অনার আর অনার, ঠিক আছে। ওনারা বলেন, আমি বলছি, আমি ঢাকার জনসভাতে বলছি, ওনারা বলেন কি, ওনাদের এক নেতা বলছেন যে এই কি বলে ইভিএমও যেমন বোঝে না, পিআরও এদেশের মানুষ বোঝে না। আজব ব্যাপার। আর ইভিএম তো একটা মেশিনের নাম রে ভাই, এটা দিয়ে ভোট দেওয়ার একটা পদ্ধতি। এটা হলো আপনি টিপ দেবেন, হলো দাড়ি পাল্লায় চলে যাবে নৌকোয়। এই প্রকৃতভাবে ইভিএম তো বাতিল করে দিয়েছে আমাদের দেশের মানুষ, নাকি বলেন? তাই সেই ইভিএমের সাথে আর এই পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম, আপনি এটার সাথে মেশিনের তুলনা করেন কেন? বাঙালি কি বোকা? সব সময় খালি হাইকোর্ট দেখালি হয়? এই কারণে আমরা বলি যে কে অনার থাকলো আর থাকলো না, দ্যাট ইজ নট আওয়ার লুকআউট। আমরা আমাদের ন্যায্য দাবি তুলে ধরেছি, হয় এই নির্বাচনে মানতে হবে, মানবেন না এই চর্চা থাকবে, আলোচনা হবে। কেয়ারটেকারও আমাদের দাবি একসময় মানতে চায়নি, কেউ বলেছে না এ হয় না, কেউ কি নিরপেক্ষ হয়? কিন্তু শেষ পর্যন্ত সেই গোল দুধ খাওয়া লাগছে। গোল দুধ বোঝেন? আমার ওদিকে গোল দুধ খেলা আছে না, ছাইসে ধরতি বল গোল দুধ ঘাড় ব্যাখ্যা ঘাড় টানালে বলতে চায় না, যখন দিদি আর পারে না একবারে নেতায় কেলায় পড়িছে, কয়টায় ঘোল দুধ তমচে ছেড়ে দেয়, আছে না এদিকে? আমাকে তো ঘোল দুধ কেয়ারটেকারের ব্যাপারে জাতি ঘোল দুধ খাইছে 2-3 ইলেকশনের পরে খাইছে। এখন আদালতে, পার্লামেন্টে সব জায়গায় আলোচনা হয়, এটা এখন বাতিলও করেছিল, ফ্যাসিস্ট এটা বাতিল করে দিক চলে গেছিল, সেটা আমরা কিন্তু আবার পুনরুদ্ধার হয়ে আদালত দ্বারা এটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান হয়েছে। তো এখন আপনারা না বলতেছেন, এই জাতি একদিন ইনশাল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনর আর অনর না তাতে আসে যান, আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি আমরা এটার উপরে শক্ত থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে।